জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বিএনপি সংসদের ৩০০টি আসনের মধ্যে ২১৩টি আসন পেয়েছে, যা প্রমাণ করে যে দেশের আপামর জনগণের রায় এবং সমর্থন তাদের পক্ষেই ছিল। এখন এই যে এত বিশাল জনপ্রিয়তা এবং জনসমর্থন নিয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছে, তাদের কাছে জনগণের প্রত্যাশা এবং বিশেষ করে সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা আকাশচুম্বী। তারা কি তাদের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যথাসময় পে স্কেল বাস্তবায়ন করবে কিনা তা নিয়ে এখন চলছে নানামুখী বিশ্লেষণ। আমরা পূর্ববর্তী সময় বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সময় জেনেছি যে তারা পে কমিশনের রিপোর্ট জমা নিলেও তা বাস্তবায়নের চূড়ান্ত দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধেই চাপিয়ে দিয়ে গিয়েছে। তাদের যুক্তি ছিল তাদের হাতে পর্যাপ্ত সময় এবং ম্যান্ডেট ছিল না এত বড় দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার। এখন এই যে নতুন নির্বাচিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, তারা কতটুকু আগ্রহী এবং আন্তরিক এই পে স্কেল বাস্তবায়নের জন্য তা দেখার বিষয়। এই প্রশ্নের উত্তর আমরা হয়তো কিছুদিন পরেই জানতে পারব, যখন নতুন মন্ত্রিসভা গঠিত হবে এবং তাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এখন কিছুদিন আগে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তারা ঘোষণা দিয়েছে যে তারা ৭টি দফা বা দাবি নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী অর্থাৎ সম্ভাব্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবেন। তাদের সেই দফাগুলো কি কি ছিল এবং সেই দফাগুলো বর্তমান প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক নাকি কিছু অযৌক্তিক আছে তা নিয়ে বিস্তারিত আলোচনার দাবি রাখে। কি হতে পারে বা কি প্রতিক্রিয়া হতে পারে যদি সেই পুরনো ৭ দফা দাবিগুলো নিয়েই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা হয়, তা নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এই সংক্রান্ত ভেতরের খবর এবং বিশ্লেষণগুলো জানতে চাচ্ছেন, তারা আমার পুরো ভিডিওর সাথে থাকবেন এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। এখন আমি শুরুতেই বলবো যে নবনির্বাচিত দল বিএনপি তাদের রাজনৈতিক নির্বাচনী ইশতেহারে অত্যন্ত স্পষ্ট করেই বলেছিল যে তারা ক্ষমতায় গেলে সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল বাস্তবায়ন করবেন এবং সেটি যথাসময়। সেই যথাসময় শব্দটির অর্থ আমরা আশা করি ২০২৬-২৭ অর্থবছর অর্থাৎ আগামী অর্থবছরের শুরু থেকেই হবে বা জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে, এমনটা আমাদের প্রত্যাশা আগে থেকেও ছিল এবং এখনও আছে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তারা যে ৭টা দফা বা দাবি নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার পরিকল্পনা করছে, তা কতটা কৌশলগতভাবে সঠিক, এটি হলো আপাতত তাদের প্ল্যান। এই দাবিগুলো আসলে কীটি ছিল যা তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও পেশ করেছিল? এই ৭টা দফার মধ্যে অন্যতম এবং প্রধান দাবি ছিল ১:৪ অনুপাতে ১২টি গ্রেডে বেতন কাঠামো নির্ধারণ এবং সর্বনিম্ন ৩৫,০০০ টাকা মূল বেতন বা বেসিক নির্ধারণ। এখন আমি শুরুতেই বলে নেই যে আমি বারবার আমার বিভিন্ন ভিডিওতে এবং বিশ্লেষণে বলেছি যে এই যে 12টি গ্রেড বা গ্রেড সংখ্যা কমানোর দাবিটা নীতিগতভাবে ঠিক আছে, কারণ এতে বৈষম্য কমে। কিন্তু ১:৪ অনুপাতে ৩৫,০০০ টাকা বেসিকের যে দাবিটা, এই দাবিটা বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং পে কমিশনের রিপোর্টের বিপরীতে গিয়ে করাটা ঠিক হবে না। এই দাবিটা পূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করাটাও কৌশলগতভাবে ঠিক হয়নি এবং বর্তমানে নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী, যিনি দায়িত্ব নেওয়ার আগেই অর্থনীতির চাপ নিয়ে চিন্তিত, তার কাছেও যদি আমরা এই একই দাবি নিয়ে যাই তাহলে আমার মতে সেটাও ঠিক হবে না এবং হিতে বিপরীত হতে পারে। এই দাবিটা বাদ দিয়ে বা কিছুটা নমনীয় হয়ে বাদবাকি যে যৌক্তিক দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে গেলে বরঞ্চ আমাদের দাবিগুলো আরও বেশি ফ্লর পাবে বা আরও বেশি গুরুত্ব পাবে এবং সরকারের পক্ষে মেনে নেওয়া সহজ হবে। ১:৬ অনুপাত এবং সর্বনিম্ন ৩৫,০০০ টাকা বেসিক, এই দাবিটা আসলে কেন এই মুহূর্তে যৌক্তিক নয় তা একটু ব্যাখ্যা করি। দেখুন যে পে কমিশন দীর্ঘ ৬ মাস ধরে বাজার যাচাই বাছাই করে এবং সকল পক্ষের সাথে কথা বলে তাদের রিপোর্টটা কিন্তু সরকারের কাছে সাবমিট করেছে। সেখানে তারা সর্বনিম্ন বেসিক নির্ধারণ করেছে ২০,০০০ টাকা আর ২০টি গ্রেড বহাল রেখেছে। তারা কিন্তু তাদের রিপোর্টে স্পষ্টভাবে বলে দিয়েছে যে ২০টি গ্রেড থেকে কমিয়ে ১০ বা ১২টি গ্রেডে আনার প্ল্যান তাদের ছিল, কিন্তু তাতে করে বিশাল প্রশাসন
প্রশাসনিক জটিলতা তৈরি হবে এবং পদমর্যাদা নিয়ে আন্তঃক্যাডার বৈষম্য ও জটিলতা বাড়বে। সেই প্রশাসনিক জটিলতাটা খুব সহজে বা অল্প সময়ে এড়ানোটা সম্ভব নয়। তার মানে যদি গ্রেড সংখ্যা কমাতে চাওয়া হয় বা কাঠামো বদলাতে চাওয়া হয়, তাহলে তাদেরকে আরও সময় দিতে হবে এবং নতুন করে কাজ করতে হবে, যে সময়টা আমরা দিতেও প্রস্তুত নই এবং দিতেও চাই না, কারণ আমরা এখনই পে স্কেল চাই এবং সরকারও এই মুহূর্তে বাড়তি সময় নিতে চাইবে না। তাতে করে পে স্কেলটা আরও বিলম্বিত হবে এবং ঝুলে যাবে। এখন আমরা যদি আবার এই 12টি গ্রেডের দাবি করি, তাহলে তো সরকারকে আরও সময় দিতে হবে বা পে কমিশনকে বলতে হবে তোমরা আবার কাজ শুরু করো, পে কমিশনকে আরও সময় দাও, তাহলে তারা সেটা নিয়ে কাজ করতে পারবে। সেই সময় কি আমাদের হাতে আছে বা আমরা কি আরও 1 বছর অপেক্ষা করতে রাজি আছি? একটু লজিক্যালি তো দাবি করতে হবে, আবেগ দিয়ে তো আর পেট চলে না। সুতরাং আমার সুচিন্তিত মতে এই দাবিটা বা 35,000 টাকার দাবিটা কোনোভাবেই এই মুহূর্তে যৌক্তিক নয়। আবারও বলছি, 1:4 অনুপাতে সর্বনিম্ন 35,000 টাকা, যেখানে কমিশন একটা রিপোর্ট দিয়েছে, তারা দীর্ঘ 6 মাস কাজ করেছে এবং সেই রিপোর্টটা সবাই প্রশংসা করেছে সাংবাদিক মহল ছাড়া। এখন সেখানে সর্বনিম্ন বেসিক নির্ধারণ করা হয়েছে 20,000 টাকা এবং সেখানে একটা অনুপাত নির্ধারণ করা হয়েছে 1:8 বা তার আশেপাশে। এখন যেখানে সবকিছু নির্ধারিত হয়ে গিয়েছে এবং সরকার বাস্তবায়নের পথে হাঁটছে, তখন এই দাবিগুলো রিভাইজ করার জন্য বা পরিবর্তন করার জন্য যাওয়াটা কতটা যৌক্তিক? আমার মতে এটা যৌক্তিক নয় এবং এটি আত্মঘাতী হতে পারে। আরও কিছু দাবি সেখানে ইনক্লুডেড থাকবে বা আছে। তার মধ্যে অন্যতম হল আন্তঃশহর বা যাতায়াত ভাতা বৃদ্ধি, সেটি 230 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা বা তার বেশি করার দাবি। আমি এটা সমর্থন করি এবং এটি অত্যন্ত যৌক্তিক। আন্তঃশহর ভাতা অবশ্যই বাড়ানো উচিত, কারণ যাতায়াত খরচ অনেক বেড়েছে। তারপরে পেনশনের হার 90% থেকে বাড়িয়ে 100% করা বা গ্র্যাচুইটি 1 টাকায় 500 টাকা করা। ভাই, অলরেডি তো পেনশনের হার তারা বাড়াবে কিনা বা কতটুকু বাড়াবে এটা পূর্ববর্তী সুপারিশে আছে কিনা আমি সেটা ক্লিয়ার জানি না বা পাবলিকলি প্রকাশ হয়নি। তবে পেনশনারদের জন্য কিছু দাবি রাখা যেতে পারত বা তাদের চিকিৎসা ভাতার বিষয়ে জোর দেওয়া যেত। আর পেনশনারদের জন্য পূর্ববর্তী পে কমিশন তারা যে সুপারিশটা করেছে, আমার কাছে সেটা ব্যক্তিগতভাবে স্মার্ট এবং আধুনিক মনে হয়েছে। আপনারা ইতিমধ্যে সবাই বিভিন্ন সোর্সের মাধ্যমে জানেন যে পেনশনের হার তারা বয়স অনুযায়ী 55% থেকে 100% বাড়ানোর প্ল্যান করেছে এবং সেটা সুপারিশ করেছে। তো আমার কাছে মনে হয়েছে যে পে কমিশন যে সুপারিশটা করেছে আমরা পুরোটা জানতে পারিনি, কিন্তু যতটা জানতে পেরেছি তাতে করে সেটা কিন্তু কর্মী বান্ধব বা পেনশনার বান্ধব হয়েছে। এখন এই কারণে নতুন করে বিভিন্ন দফা বা দাবি নিয়ে না গিয়ে বা পুরনো কাসুন্দি না ঘেটে সরকারি চাকুরিজীবীদের সংগঠনগুলো যদি একটা মাত্র দফা নিয়ে যায় বা এক দফা দাবিতে অনেক থাকে যে পে কমিশন কর্তৃক সুপারিশকৃত পে স্কেল বা বেতন কাঠামোটা অবিলম্বে বাস্তবায়ন করা, তাহলেই বরঞ্চ বেশি কার্যকর হবে এবং সরকারের পক্ষেও সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। আমি আগেও বলেছি যে এখন কোনো ভুল করা চলবে না বা ভুল বার্তা দেওয়া যাবে না। এখন আপনারা যদি আবার এই 7 দফা বা 10 দফা দাবি নিয়ে যান, তাহলে সেটা কিন্তু ভুল হবে। তখন নবনির্বাচিত রাজনৈতিক দল বা সরকারের নীতি নির্ধারকরা ভাবতে পারে, ঠিক আছে, এই সংগঠনগুলোর যে দাবি তার সাথে পে কমিশনের সুপারিশের কোনো মিল নেই বা আকাশ পাতাল ব্যবধান। তার মানে পে কমিশন রিপোর্ট বাদ দিয়ে আমরা আরও একটা কমিশন গঠন করে ফেলি বা পর্যালোচনা কমিটি করি। এটা হতেই পারে এবং সরকার সময় নেওয়ার জন্য এই কৌশল নিতে পারে। আপনাদের দাবি যদি গুরুত্ব তারা আমলে নিতে চায়, তাহলে আবার পুনরায় কমিশন গঠন করতে হবে। তাহলে আপনারা পে স্কেলটা কবে চান? 2026-এ নাকি 2030-এ? নতুন করে দাবি করার পিছনে তো একটা লজিক বা যুক্তি থাকতে হবে। আমি জানি আমার ভিডিওটা তারা বা ওই নেতারা দেখবেন না বা আমার সাথে তাদের সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ নেই, কিন্তু আমি তাদেরকে কেউ দেখেন বা আমার এই বার্তা তাদের কাছে পৌঁছায়, তাহলে তাদেরকে বিনীতভাবে জানিয়ে দেন যে নতুন করে যদি বিভিন্ন দফা ইনক্লুড করে বা পূর্ববর্তী দফাগুলো ইনক্লুড করে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে যাওয়া হয়, তাহলে সেটি বরঞ্চ আমাদের জন্য বা সাধারণ কর্মচারীদের জন্য ক্ষতি হবে এবং পে স্কেল পিছিয়ে যাবে। আমি বারবার বলেছি, আমাদের দাবিগুলো এমন হওয়া উচিত যে দাবিগুলো বাস্তবায়নযোগ্য এবং সহজে এবং দ্রুত বাস্তবায়নযোগ্য, যে দাবিগুলো আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে বা সরকারকে বেকায়দায় ফেলে, যে দাবিগুলো পূর্ববর্তী সুপারিশকে বা পে কমিশনের রিপোর্টকে হুমকির মুখে ফেলে দেয়, সেই দাবিগুলো কখনোই যাওয়া উচিত নয়। বিশেষ করে গ্রেড 1 বা সচিবদের বেতন নিয়ে কথা বলাটা বা তাদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলাটা, যেখানে তারা সংখ্যায় খুব কম, তা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে। এ কারণে আমি আমার স্ট্রং সাজেশন বা পরামর্শ থাকবে, দফা একটা হওয়া
উচিত এবং একটা দফা নিয়েই প্রধানমন্ত্রীর কাছে যাওয়া উচিত যে আমরা দীর্ঘ 11-12 বছর ধরে পে স্কেল পাচ্ছি না এবং কষ্টে আছি। আমাদের দ্রুততম সময়ের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন দেওয়া জরুরি। পে স্কেলটা বাস্তবায়ন চাই, তাহলেই বরঞ্চ দেখবেন যে পে স্কেল আরও দ্রুত গতিতে বাস্তবায়ন সম্ভব হবে এবং সরকারও চাপ অনুভব করবে, এটি আরও ত্বরান্বিত হবে। আর সাথে করে আপনারা যদি কোনো দাবি নিয়ে যেতে চান, তাহলে নিজের জন্য নয় বা কর্মরতদের জন্য নয়, পেনশনারদের জন্য কিছু দাবি নিয়ে যান, কারণ পেনশনাররা সবচেয়ে বেশি অসহায়। আপনি যদি অন্যের জন্য বা প্রবীণদের জন্য কিছু চাচ্ছেন যেটাতে আপনার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, সেই দাবি কিন্তু গ্রহণযোগ্যতা আরও বেশি পায় এবং সরকারের কাছেও তা মানবিক আবেদন সৃষ্টি করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি আমি কি বোঝাতে চেয়েছি বা আমার বক্তব্যের মূল সুর কি তা আপনারা বুঝতে পেরেছেন। আর পুরো ভিডিও আমার সাথে যারা ছিলেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আর আমি বরাবরই বলেছি আমি যৌক্তিক এবং বাস্তবসম্মত দাবিগুলো উপস্থাপন করতে পছন্দ করি। যে দাবিগুলো শুধু লোক দেখানো বা পপুলিস্ট দাবি হবে কিন্তু গুরুত্ব পাবে না বা বাস্তবায়ন হবে না, সেই দাবিগুলো করার পক্ষপাতে আমি নই। সুতরাং আপনাদের এবং আপনাদের নেতাদের একটু মাথা ঠান্ডা রেখে এবং আবেগের বদলে বিবেক দিয়ে প্ল্যান মাফিক দাবি করতে হবে। দাবি করার সুযোগ পেলেই বা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেই যে সব দাবি একসাথে করে ফেলতে হবে বা ফর্দ ধরিয়ে দিতে হবে, ব্যাপারটা এমন নয়। আর আমি আরও অনুরোধ করব, যারা বিভিন্ন চাকুরিজীবী আছেন, শিক্ষক থেকে শুরু করে আরও বিভিন্ন পেশাজীবী আছেন, তারা অনুরোধ করব তারা যেন ব্যক্তিগত বা ক্যাডার ভিত্তিক কোনো দাবি বর্তমানে না করেন। সবার দাবি একটাই হওয়া উচিত, সেটি হলো নবম পে স্কেল বাস্তবায়ন। এর বাইরে আর কোনো দাবি নেই। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে